৬ মাসের প্রেগনেন্ট অবস্থায় বাসর ঘরে বসে আছে আদিবা। তার সদ্য বিবাহিত স্বামী আদনান এ ব্যাপারে কিছুই জানে না। আদনান যদি সত্যিটা জানতে পারে তাকে কি মেনে নেবে, এসব ভাবছে আদিবা। ঘরটা সাজানো ফুলে ফুলে, চারদিকে গন্ধরাজ রজনীগন্ধার মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে নিঃশ্বাস। সাদা বিছানা, আর মাঝখানে বসে আছে নববধূ। চোখে কাজলের, ঠোঁটে গোলাপি লিপস্টিক, কিন্তু তার মুখে এক ধরনের সাফা ভয়, যেটা সাধারণত ভাসর রাতের নারীদের মধ্যে দেখা যায় না। আদিবা ৬ মাসের গর্ভবতী। তার বেবি বাম্প এখন আর লুকানো সম্ভব নয়, কিন্তু লাল বেনারসির ভাঁজে যতটা সম্ভব ঢেকে রেখেছে। পেটে মাঝে মাঝে চাপ পড়ছে, হালকা কিক অনুভব হচ্ছে। সে ছোট্ট প্রাণটা যেন তাকে মনে করিয়ে দিচ্ছে সে আছে তার মাঝে। কিন্তু আজকের রাতটা তার জীবনের সবচেয়ে বড় সত্যর মুখোমুখি হওয়ার রাত, কারণ আদনান তার সদ্য বিবাহিত স্বামী এ ব্যাপারে কিছুই জানে না। দরজার ওপাশে হালকা শব্দ, হয়তো পরিবারের কারো ফিসফিস কথা, হয়তো কারো নিঃশ্বাস। কেউ যেন কারো কথা কানে কানে কিছু একটা বলে দিচ্ছে। তারপর দরজাটা খুলে গেল ধীরে ধীরে। দরজা খুলে আবারও দরজা বন্ধ করার শব্দ হলো। আদনান ঢুকলো রুমের ভিতর। সাদা পাঞ্জাবি পরা, চোখে একরাশ লজ্জা আর কৌতূহল, মুখে একটা হালকা মুচকি হাসি, কিন্তু তার বুকের ভিতরেও যে উত্তেজনা সেটা লুকানো নেই। আদনান রুমের ভিতর প্রবেশ করে ধীরে ধীরে সে আদিবার দিকে এগিয়ে আসে। আদিবা এখনও গোমটা দিয়ে বসে আছে। আদিবা বুঝতে পারে আদনান তার দিকে এগিয়ে আসছে। আদনান যতই এগুচ্ছে আদিবার বুকের ভিতর দুকবুক বাড়তে থাকে। আদনান আদিবার পাশে বসে, তারপর আস্তে করে আদিবার ঘোমটাটা সরিয়ে অপলকভাবে তাকিয়ে থাকে আদনান। কিন্তু আদিবা কিছুতেই আদনানের চোখে চোখ রাখতে পারছে না। ভয় নাকি লজ্জায়, দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আদনান বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আদিবা মুখ তুলল, হাসল না। চোখের কোণে এক ফোঁটা পানি জমে আছে। এই চোখের পানি আদিবার অজান্তেই বের হয়েছে। আদিবার চোখের কোণে পানি দেখে আদনান বলল, এ কি, তোমার চোখে পানি? কথাটা শুনে আদিবা সাথে সাথে চোখের পানি মুছে নিল, কিন্তু কোনো কিছুই বলল না। চুপচাপে বসে রইল। কিছুক্ষণ চুপ থেকে আদিবা বলল, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আদনান একটু চমকে উঠল। তারপর সে বলল, এত তাড়াতাড়ি? বাসর রাতে এমন কিছুই বলা যায় নাকি? আগে আমাদের ভালোভাবে পরিচয় হয়ে নেওয়া দরকার না? কথাটা বলেই সে হাসল, নিজেদের একটু হালকা করার জন্য। কিন্তু আদিবার মুখ দেখে তার হাসি মিলিয়ে গেল। আদিবা বলল, আমি আপনার সাথে ফাজলামো করছি না। আমি আপনাকে কিছু সত্যি কথা বলতে চাই। হয়তো কথাগুলো আপনার সাথে বিয়ের আগে বলা উচিত ছিল আমার, কিন্তু কোনো সুযোগ না থাকায় আমি আপনার সাথে কথা বলতে পারিনি বিয়ের আগে। আচ্ছা ঠিক আছে, বলো। আমি প্রেগনেন্ট। এক নিঃশ্বাসে কথাটা বলল আদিবা। কথাটা শুনে স্থির হয়ে গেল। চোখের পলক পড়তে যেন থেমে গেল, শরীর ঠান্ডা হয়ে গেল। আদনান বলল, কি? আমি ৬ মাসের প্রেগনেন্ট। বাকিটুকু নীরবতা। আদিবা মাথা নিচু করে বসে রইল। আদনান ধীরে ধীরে দাঁড়ালো। তারপর বলল, তুমি মজা করছো তাই না? এটা তো অসম্ভব। আমরা তো মাত্র আজই বিয়ে করেছি। বিয়ের আগে তো প্রেগনেন্ট হওয়া সম্ভব না। বাসর রাতে কেউ এমন মজা করে বলো তো? আদিবা চোখ বন্ধ করে বলল, আমি মজা করছি না। এই সন্তানের বাবা আপনি না। ঘরটা হঠাৎই ঠান্ডা হয়ে গেল। রজনীগন্ধার গন্ধটা যেন হঠাৎই ঘৃণায় পরিণত হলো আদনানের মনে। গলার স্বর কঠিন করে বলল, তাহলে কেন আমাকে বিয়ে করলে? আদিবা মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আমি চাইনি। আমার পরিবার জোর করে বিয়ে দিয়েছে। তারা এই সন্তানটাকে সমাজ থেকে লুকাতে চেয়েছে। আমি বাধা দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আদনান দুহাতে নিজের মাথা চেপে ধরল। সে যেন বিশ্বাসই করতে পারছে না। বাসর ঘরে এসে এমন সত্যি শুনবে সে প্রস্তুত ছিল না। অভিমান গলায় আদনান বলল, তুমি আগে কেন বলনি? আমি আপনাকে ঠকাতে চাইনি, শুধু একটু সাহস খুঁজছিলাম যে কখন বলবো। কিন্তু আজ আর পারলাম না। আপনি যেহেতু আমার স্বামী, আপনার জানার অধিকার আছে। আদনান অনেকক্ষণ চুপ রইল। তারপর বলল, কার সন্তান এটা? আদিবার চোখ ছলছল করে উঠল। তারপর সে বলল, ৩ বছর আগে একটা ছেলের সাথে আমার রিলেশন হয়েছিল। আমিও ভেবেছিলাম সত্যিই ভালোবাসেও, কিন্তু একদিন একা পেয়ে সে আমাকে বলল সে আমার সাথে ফিজিক্যাল হতে চায়। সে আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়। আমি তাকে মন থেকেই খুব ভালোবাসতাম, তাই আমি তার কথায় রাজি হয়ে যাই।
আমি বুঝতেই পারিনি সে আমাকে ছেড়ে চলে যাবে, সব সম্পর্কের ইতি টেনে। আমি যখন বুঝতে পারলাম প্রথম আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি, তখন আমি তাকে কথাটা বললে সে বলে বাচ্চাটা নষ্ট করে দিতে। আমি বাচ্চাটাকে নষ্ট করতে চাইনি। আমি তাকে বিয়ের কথা বললে সে আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। কিছুদিনের মধ্যেই পরিবার সেটা জানার পর আমাকে ঘরের ভিতর আটকে রেখেছিল, কাউকে জানাতে দেয়নি এই সন্তান আসবে। তা আমি প্রথম 3 মাসে বুঝতেই পারিনি। আদনান চুপ করে আছে, চোখে অবিশ্বাস, মুখে অবর্ণনীয় ছাপ। আদিবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি চাইলে আমাকে এখনই ফিরিয়ে দিতে পারেন। আমি কোনো দাবি নিয়ে আসিনি, আমি শুধু চেয়েছি সত্যটা বলি। আদনান দাঁড়িয়ে রইল, এক পা সামনে বাড়ালো, আবারও থেমে গেল। তারপর হঠাৎই বলল, তুমি কি এটা চেপে যেতে পারতে না? কেন বললে? আদিবা শান্তভাবে বলল, আপনি আমার সঙ্গে সারা জীবন থাকবেন এই মিথ্যে নিয়ে? আমি পারতাম না। আমি চাই আপনি সত্যি জেনেই সিদ্ধান্ত নেবেন। আদনান এবার আস্তে আস্তে দরজার দিকে হাঁটল, একটু থেমে বলল, আমি জানি না আমি কি করব। এখন কিছু বুঝতে পারছি না। আমাকে একটু সময় দাও, আমি একটু একা থাকতে চাই। এই কথা বলে দরজা খুলে সে বেরিয়ে গেল। আদিবা বিছানায় বসে রইল। লাল বেনারসির নিচে তার বুক কাঁপছে, পেটের ভিতরেও শিশুটা যেন থেমে গেছে। ঘরটা আবারও নিস্তব্ধ, ফুলের গন্ধ একলা হয়ে গেছে। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা 3বার কাজ ছুঁয়েছে, কিন্তু আদনানের চোখে ঘুম নেই। সে বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে অন্ধকারে গা ঢাকা দেওয়া শহরের দিকে। হালকা বাতাস বইছে, কিন্তু সে বাতাসেও যেন অস্থিরতা ভর করছে। আদিবার কথাগুলো তার মাথায় ঘুরছে, আমি 6 মাসে প্রেগনেন্ট, এই সন্তানের বাবা আপনি না। আদনান চোখ বন্ধ করে ফেলল, বুকের ভিতরটা যেন কেমন করে উঠছে বারবার। তুমি কি আমাকে ঠকিয়েছ না? তাহলে কি করেছ? নিজেই নিজের মনে প্রশ্ন ছুড়ে দিল আদনান। কাঁধের উপরে অদৃশ্য একটা বোঝা যেন চেপে বসেছে। আদনান কিছুতেই মেনে নিতে পারছে না তার সাথে এটা কী হলো, আর সে এই মুহূর্তে কী করবে। সে কি আদিবাকে এই অবস্থায় মেনে নেবে, নাকি বিয়ের প্রথম রাতেই আদিবাকে ডিভোর্স দিবে? সে যেন নিজের সাথে নিজেই লড়াই করে পেরে উঠছে না। আদনানের চোখে পানি জমতে শুরু করে। হঠাৎ করে তার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করতে সে চমকে ওঠে। আদনান পিছনে ফিরে তাকিয়ে দেখে তার মা সালমা বেগম। সালমা বেগম বলেন, আদনান, এই রাতে এখানে দাঁড়িয়ে কেন আছো? বাসর ঘরে যাওনি? কণ্ঠে আশ্চর্য ও চিন্তার ছায়া। আদনান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তারপর সে তার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু। কথাটা বলতে তার গলা কাঁপল। সে নিজেকে কিছুটা কন্ট্রোল করে বলল, আমি একটা ভুল করে ফেলেছি। কী বলছো তুমি? আর কি ভুল করলে? আদনান চুপ করে রইল। এরপর নিচু গলায় বলল, আদিবা প্রেগনেন্ট 6 মাসের। তার সন্তানটা আমার না, অন্য কারো সন্তান, যেটা আমি আজ জানতে পারলাম। সালমা বেগম কিছুক্ষণ যেন বোবা হয়ে রইলেন। তারপর বলল, কি কি বললে তুমি? 6 মাসের গর্ভবতী? আমাদের ঘরে এনে বউ বানিয়েছে যাকে, সে অন্য কারো সন্তান বহন করছে? আদনান মাথা নিচু করে বলল, সে নিজেই বলেছে আম্মু, আজ বাসর রাতেই। তখনই তুমি দাঁড়িয়ে দাওনি? এখনও তুমি এখানে দাঁড়িয়ে আছো? এক্ষুনি এই মেয়েকে আমার বাসা থেকে বের করে দাও। সালমা বেগম রাগে কাঁপছেন। আদনান তার আম্মুকে আবার বলল, তুমি কি জানো সে চুপ করে থাকতে পারতো, লুকিয়ে রাখতে পারতো সব কিছুই, কিন্তু সে সত্যিটা বলেছে, কারণ সে আমাকে সম্মান করেছে। সে চেয়েছে আমি সত্যি জেনেই সিদ্ধান্ত নেই। সালমা বেগম এবার একটু থমকে গেলেন, তার মুখে কিছুটা বিস্ময়। তুই কি তবে ওকে মেনে নিবি? আদনান চুপ, মুখ ঘুরিয়ে তাকালো দূরের আকাশে। তারপর সে গলার স্বর শান্ত রেখে বলল, জানি না, কিন্তু একটা কথা বুঝতে পারছি, এই সমাজে কেউ তার পাপ সাফা দিতে চায়। আদিবা সেটা করেনি, সে সাহস দেখিয়েছে। আমি সে সাহসের সম্মান না করলে আমি কি মানুষ হয়ে থাকবো? সালমা বেগম এবার ধীরে ধীরে বসে পড়লেন সোফায়। তার চোখে একটা চিন্তার ছায়া। মা হিসাবে তার ভয় হচ্ছে ছেলের ভবিষ্যতে কি হবে, সমাজ কি বলবে। কিন্তু সেই ভয় ছেলের চোখের নিষ্পাপ দৃষ্টির চেয়ে বড় হয়ে উঠছে না। আদনানের আম্মু আর কিছু বলতে যাবে, তখনই আদনান তাকে থামিয়ে দিয়ে বলল, আম্মু, তুমি চলে যাও, আমাকে এখানে একা থাকতে দাও, আমার কাছে কিছু ভালো লাগছে না। ছেলের এমন অবস্থা দেখে সালমা বেগম আর কোনো কথা বলল না। উনি চলে গেলেন।
আদনান সেখানেই দাঁড়িয়ে রাতটা পার করে দেয়। বাসর ঘরে আর যায়নি। পরদিন সকালে আদিবা এখনও বাসর ঘরেই বসে আছে। আর রাতভর তার ঘুম আসেনি। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। সে জানে আজ যে জ্বর উঠেছে সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় বিচারের দিন। হঠাৎই দরজায় টোকা পড়ল। আদিবার সাথে সাথে উঠে দরজা খুলে দেখে আদনান দাঁড়িয়ে আছে। আদিবার বুকটা ধক করে উঠল। আদনান স্বাভাবিকভাবে বলল, আমি আসতে পারি? আদিবা মাথা নেড়ে বলল, হ্যাঁ। আদনান ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসল। কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, আমি সারা রাত ভাবছি, সত্যি বলার সাহস সেটা খুব সহজ না। তুমি সে সাহস দেখিয়েছ। আদিবার চোখে পানি এসে গেল। আদিবা বলল, আমি কাউকে দোষ দিতে আসিনি। আমি শুধু চেয়েছি আপনি মিথ্যাটা না জানেন। আপনি সত্যটাই একদিন ঠিক তো জানতেই পারতেন। সেই জন্য আমি আপনার কাছে কিছুই লুকিয়ে রাখতে চাইনি। এখন আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মাথা পেতে নিব। আদনান আদিবার দিকে তাকিয়ে বলল, তোমার সেই সত্যিটাই আমাকে কাঁপিয়ে দিয়েছে। আমি যদি চাইতাম তোমাকে ফেলে দিতে পারতাম, সমাজ আমাকে বাহবা দিত। কিন্তু আমি জানি ওই সন্তানটা তোমার শরীরে হলেও সে তোমার ভুল নয়। সে একটি জীবন্ত আত্মা, যার কোনো অপরাধ নেই। আর তুমি এই সত্যি বলার জন্য আমার শ্রদ্ধা পেয়ে গেছো। আদিবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে কান্নামাখা কণ্ঠে বলল, আপনি কি তাহলে? সে বলার আগেই আদনান বলল, আমি এখনই কিছু বলবো না, কারণ ভালোবাসার দায়িত্ব এগুলো কোনো নাটক না। আমার সময় লাগবে। আমি নিজেকেও প্রশ্ন করছি আমি পারবো কি না এই সম্পর্কটা টিকিয়ে রাখতে। কিন্তু আমি তোমাকে ত্যাগ করব না, সেটা আজ বলতে পারি। আদিবা হাউমাউ করে কেঁদে ফেলল। কান্না করতে করতে বলল, আমি চাইনি এসব ঘটুক। আমি সত্যিই চাইনি। আমি শুধু চাইছিলাম কেউ একবার আমায় বিশ্বাস করুক, কেউ আমার কথাগুলো শুনুক। আদনান উঠে গিয়ে তার পাশে বসে পড়ল। কাঁধে হাত রেখে বলল, তুমি একা নও আদিবা। হয়তো এই শুরুটা অন্ধকার, কিন্তু আমরা একসঙ্গে থাকলে একটা আলোর পথ তৈরি করতে পারবো। কেউ যেন তাদের কথাগুলো পাশের ঘর থেকে কথা শুনে ফেলেছে। সমাজের কটু চোখ নিশ্চয়ই আসতে দেরি করবে না। কিন্তু এই মুহূর্তে এই ঘরের ভিতরে একটা ভেঙে পড়া মেয়ে আর দ্বিধায় ভরা একজন পুরুষ, দুজনেই দাঁড়িয়ে আছে সত্যির পায়ের তলায়। দুজন নিজেদের মধ্যে কথা বলছে। বিয়ের পরের দিনটাতে চারপাশে গুঞ্জন শুরু হয়ে গেল। প্রথমে চুপিসারে, পরে স্পষ্টভাবে। রান্নাঘরের কাজের মেয়ে গুঞ্জন করল, কি জানি আপা, নববধূ নাকি পেটে সন্তান নিয়ে এসেছে। মানুষও কি সব করে আল্লাহ। এরপর সেই গুঞ্জন ছড়িয়ে পড়ল আত্মীয়দের মধ্যে। ফুফু, চাচি, খালারা, যারা বিয়ের দিন লাল শাড়ি পরা আদিবাকে দেখে বলেছিলেন কি লক্ষ্মী একটা মেয়ে, তারাই আজ বলছেন এই মেয়েটা তো আমাদের পরিবারের মান ইজ্জত ধুলোই মিশিয়ে দিল। আদনানের চাচা এই ব্যাপারে জানতে পারে। উনি খবরটা শুনে দেরি না করে ফোন করে আদনানের নাম্বারে। আদনান ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে আদনানের চাচা বলল, আদনান, কি শুনছি এগুলো? ঘটনা কি সত্যি? বৌমা নাকি প্রেগনেন্ট? এরকম একটা মেয়েকে ঘরে এনেছিস? এটা তো জীবন ধ্বংস করে দিবে। ডিভোর্স দে। এমন মেয়ে ঘরে রাখা যাবে না। আজকের মধ্যেই এই মেয়েকে ডিভোর্স দে। আমরা তোকে আবার বিয়ে করাবো। সমাজে মেয়ের অভাব আছে নাকি? আদনান চুপ করেই শুনে গেল। কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল আদনান। ফোন রেখে দিলেও ভিতরে ভিতরে সে টের পেল সমাজ কাঁধে করে তাকে নায়ক বানাতে চায় না। সে চায় এমন একটা ফেরেশতার মতো সিদ্ধান্ত নিক, যেখানে অনুভূতির জায়গা নেই। আদনান সেখানেই দাঁড়িয়ে এসব ভাবছে। সেদিন সন্ধ্যায় আদনান ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। মা সালমা বেগম কিছুক্ষণ চুপচাপ খাওয়ার পর বললেন, আদনান, তুই জানিস আজকে দুপুরে আয়শা খালা এসে কী বলেছে? আদনান তাকালো না। সে না তাকিয়ে বলল, না, কি বলেছে? বলেছে তোমার ছেলে কি পাগল হয়ে গেছে? এমন একটা মেয়েকে ঘরে তুলেছে, সমাজে মুখ দেখাবো কিভাবে? এ কথা বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আদনানের আম্মু আবার বলল, আমি কি বলি বলতো? আদনান থামল, চামচটা রেখে মুখ তুলল। তারপর সে বলল, আম্মু, আপনি কি বললেন? সালমা বেগম কিছুটা দ্বিধা নিয়ে বললেন, আমি বলেছি ছেলে বড় হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার আছে। কিন্তু তুই বুঝতে পারছিস তো আমাদের কত কথা শুনতে হচ্ছে। আদনান খুবই নরম করল। তারপর বলল, আম্মু, আপনি কি আমার সিদ্ধান্তে লজ্জিত? লজ্জা না, ভয়। সমাজটা খালি কাঠগড়ায় তোলে।
তুই কিভাবে সামলাবি সেটাই বুঝতে পারছি না। আদনান খাবার টেবিল থেকে উঠে দাঁড়াতেই তার চোখ আটকে যায় সিঁড়ির দিকে। আদনান সিঁড়ির দিকে তাকিয়ে দেখে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে আদিবা। আদনান লক্ষ্য করে দেখে আদিবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আদনান মাথা নিচু করল। সে নিজেও জানে এই পথ সহজ না, কিন্তু যাকে ভালো লাগা শুরু হয়েছে ধীরে ধীরে, যার চোখের কান্না তাকে রাতে ঘুমোতে দেয় না, সে মানুষটিকে সমাজের কথায় ছেড়ে দেওয়া যায় না। আদিবা সামনের দিকে না এসে নিজের রুমে চলে গেল। আদিবা এই ঘরে থেকেও যেন একাকী। বাড়ির অন্য সদস্যদের মুখে মুখে রুক্ষতা, পেছনে পেছনে সবাই তাকে নিয়ে কথা বলে। কেউ সরাসরি কিছু না বললেও চাহনিতেই বুঝিয়ে দেয় তাকে গ্রহণ করা হয়নি। সবাই যেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নেবে বা না কেন, ভুল তো তার নিজেরই। নিজের দোষে আছড়ে সবার চোখে খারাপ। তবুও সে থেমে যায় না। নিয়ম করে নামাজ পড়ে, কোরআন পড়ে, বাচ্চার জন্য পুষ্টিকর খাবার খায়, নিজের শরীরকে আগলে রাখে এবং সবচেয়ে বেশি করে অপেক্ষা করে আদনানের উপস্থিতির। আদনান মাঝে মাঝে এসে খোঁজ নেয়। আদিবা বিছানায় শুয়ে আছে। এমন সময় আদনান আদিবার রুমে আসে। আদনান এসে আদিবার পেটের উপর হাত রাখে। ধীরে ধীরে বলল, সে এখন কেমন আছে? আদিবার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। তারপর সে বলল, আজ একটু বেশি নড়ছে, মনে হয় বাবার স্পর্শ টের পাচ্ছে। আদনান এই মুহূর্তের জন্যই থেমে যায়। সে যে সন্তানের বাবা নয় সে জানে, কিন্তু যে নারী এই নিষ্পাপ শিশুটাকে জন্ম দিবে তার পাশে থেকে সে একবার নতুন করে মানুষ হতে চায়। সামাজিক সংঘর্ষের প্রথম ধাক্কা। একদিন আদনান অফিস থেকে ফিরতেই দেখে গেটের বাহিরে দুজন প্রতিবেশী দাঁড়িয়ে আছে, মোবারক চাচা আর তার বন্ধু। আদনান সেদিকে না তাকিয়ে হেঁটে চলে যাবে। এমন সময় তারা তাকে ডেকে কাছে নিয়ে যায়। আদনান ওদের সামনে যেতে একজন বলল, আদনান ভাই, একটু বলবেন আপনার বউয়ের ব্যাপারে যা শুনেছি সেটা কি সত্যি? ছেলেটার চোখে হাসি কিন্তু কথায় বিষ, সেটা আদনান বুঝতে পেরেছে। আদনান ঠান্ডা গলায় বলল, কি শুনেছেন? আপনার স্ত্রী নাকি 6 মাসে প্রেগনেন্ট হয়ে এসেছে, আর আপনি তাকে মেনে নিয়েছেন। আদনান এবার সামনে এগিয়ে এলো। তারপর ছেলেটার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, আমি তাকে মেনে নিয়েছি, কারণ আমি একজন মানুষ, সমাজ না। আমি জানি সে নির্দোষ, তার ভিতরে যে সন্তান আছে সেটা আমার না, কিন্তু আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে এক নিষ্পাপ প্রাণও সমাজের ভয়েই শেষ হয়ে যাবে। আমি তা হতে দিতে পারি না। দুজন লোক মুখ সাওয়াসাওয়ি করে ফিরে গেল। আদনানের কথা শুনে তার আর কিছু বলার সাহস হয়নি। তারা চলে গেল এখান থেকে। তারপর আদনানও বের হয়ে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে আদনান আদিবার রুমে এসে তাকে বলে, আজ আমি প্রথমবার নিজের উপর গর্ব করেছি। আদিবা অবাক হলো এমন কথা শুনে। আদিবা কৌতূহলী চোখে আদনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন? আদনান তার দিকে তাকিয়ে বলে, তোমার পাশে দাঁড়াতে পেরে, কারণ তুমি একা নও, আমি আছি তোমার পাশে। আদিবা হঠাৎই কাঁদতে শুরু করে, মাথা নিচু করে বলে, আদনান, তুমি জানো না আসলে তুমি আমার জীবনটা কতটা বদলে দিয়েছ। আমি হয়তো ভুল করিনি, কিন্তু ভুল সময়ে শিকার হয়েছি। তুমি সেই সময়টা পাল্টে দিচ্ছ। তুমি আমার সন্তানের বাবার মতো আচরণ করছো, আমার কেয়ার করছো। একজন স্বামী যা যা করণীয় তুমি সব করছো। লোকের কথা শুনছ, লোকজন তোমাকে দেখলে হাসাহাসি করে। আমি জানি সব আমার জন্যই। এ খারাপ সময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। এ ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো। আদনান আদিবার হাত ধরে ধীরে ধীরে বলে, তুমি আমার জীবনে এসেছ, আমি সেটা নিয়েই গর্বিত। আমি সমাজকে বোঝাতে পারি বা না পারি, নিজেকে বোঝাতে পেরেছি আমি কোনো ভুল করছি না। আমি অসহায় দুটি মানুষের পাশে দাঁড়িয়েছি, এটাই আমি জানি। হঠাৎ করে তখনই আদিবার পেটের ভিতর থেকে হালকা কেক। আদিবা আদনানের দিকে তাকিয়ে বলল, দেখো, ও যেন জানিয়ে দিল সে ভালো আছে। আদনান তার হাত রাখে পেটের উপর। কিকটা আবারও অনুভব হয়। এক অনাগত সন্তানের প্রথম বাসা যেন বলে উঠল, ভালোবাসার শুরু এখানেই। এভাবেই কেটে যায় কয়েক মাস। আদনান সব সময় আদিবার পাশে থেকেছে ছায়ার মতো। আদনানের আম্মু আদিবাকে মেনে নিয়েছে। লোকজন কেউ এখন আর আদনানের সামনে এসব ব্যাপারে কিছু বলার সাহস হয় না। আদনান আর আদিবা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। শীতের শেষের দিকে বাতাসে এখনও একটা হিমের ছোঁয়া। সকালবেলা সূর্য উঠে গেলেও ঘুম ভাঙেনি পুরো বাড়ির, কিন্তু আজ যেন সে সকালটাই অন্যরকম। রাত থেকে আদিবার প্রসব ব্যথা শুরু হয়েছে। প্রথমে হালকা, পরে সহ্য সীমার বাহিরে চলে যায়।
আদিবা সারা রাত ঘুমাতে পারেনি। আদনানও সারা রাত জেগেছে। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে উদ্বেগ। আদিবা প্রসব ব্যথা চিৎকার করছে। আদিবার এমন অবস্থা দেখে আদনান বলল, আদিবা আর একটু সহ্য করো, অ্যাম্বুলেন্স আসছে। আমি অনেকক্ষণ আগেই কল দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আদিবার কপাল ঘামে ভিজে গেছে, চোখে পানি, ঠোঁট কামড়ে যন্ত্রণা চেপে রেখেছে। সে কিছুতেই সহ্য করতে পারছে না। ব্যথায় সে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে অজরে। আদিবার এমন অবস্থা দেখে আদনানও যেন নিজেকে সামলে রাখতে পারছে না। তার চোখও ভিজে উঠেছে। আদিবা আদনানের হাত ধরে বলল, আদনান, আমি যদি... কথা শেষ করতে দেয় না আদনান। সে আদিবাকে চুপ করিয়ে দিয়ে বলল, না, তুমি কিছু বলবে না, তুমি ঠিক থাকবে, আমাদের সন্তানও ঠিক থাকবে, আমি তোমার কোনো কিছুই হতে দিব না। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে আদনান আদিবাকে কোলে তুলে বাহিরে চলে যায়। আদিবাকে অ্যাম্বুলেন্সের উপরে তুলে আদনান আদিবার পাশে বসে পড়ে, আর আদিবা শক্ত করে আদনানের হাত চেপে ধরে, যেন এই হাত ছেড়ে দিলেই হারিয়ে যাবে আদনান। আদনান আদিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে যায় তারা। আদনান তাড়াতাড়ি করে আদিবাকে কোলে তুলে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি করার সময় নার্সে জিজ্ঞেস করলো, সন্তানের বাবাকে? এই মুহূর্তের জন্য আদনান থেমে গেল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি এই সন্তানের বাবা। নার্স চোখ তুলে তাকালো। তাতে বিস্ময় ছিল না, ছিল শ্রদ্ধা। তারপর আদিবাকে নিয়ে যায় অপারেশন রুমে, কারণ আদিবার অবস্থা বেশি একটা ভালো না, ইমার্জেন্সি অপারেশন করাতে হবে। আদিবাকে ভিতরে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা কক্ষের বাহিরে অপেক্ষা করছে আদনান। আদনান কক্ষে ঢুকতে পারেনি। কাছের জানালা দিয়ে ভেতরের আলো ছায়া, নার্সদের ছোটাছুটি দেখা যাচ্ছে। তার ভিতরটা কেঁপে উঠছে। কেউ জানে না সে কেমন টেনশনে আছে। সে এক অনিশ্চয়তার সঙ্গে যুদ্ধ করছে। ভিতরে কি হচ্ছে আদনান বুঝতে পারছে না। অনেক সময় হয়ে গেল, কিন্তু এখনও ডাক্তার বের হয়ে এলো না। এদিকে আদনানের টেনশন বেড়েই চলছে। ভিতর থেকে কোনো শব্দও আসছে না। হঠাৎ করে একজন নার্স বেরিয়ে আসে। প্রায় 1.5 ঘন্টা পর দরজা খুলে একজন নার্স এলো। তার মুখে হাসি। নার্স বের হতে আদনান নার্সের কাছে যেতে নার্স বলল, মা ও ছেলে দুজনেই ভালো আছে। আদনানের চোখ ছলছল করে ওঠে। সে নার্সের উদ্দেশ্য করে বলল, ছেলে হয়েছে? হ্যাঁ, ছোট্ট একটা রাজপুত্র এসেছে পৃথিবীতে। আদনান ছুটে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। দূর থেকে দেখতে পায় আদিবা কষ্টে হাসছে, আর ছোট্ট একটা কাপড় মোড়ানো প্রাণ তার বুকে কাঁপছে। সে জানে এই সন্তান তার রক্ত নয়, কিন্তু তার হৃদয়ের টানটা কি রক্তের চেয়েও কম? আদনান নার্সের কাছে এসে আবার বলল, আমার স্ত্রী সন্তানের সাথে কখন দেখা করা যাবে? কিছুক্ষণ পরেই দুজনকে কেবিনে নিয়ে যাওয়া হবে, তখনই দেখা করতে পারবেন। এই কথা বলে নার্স চলে গেল। কিছু সময় পরে আদিবাকে কেবিনে নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে আদিবা ঘুমে তলিয়ে গিয়েছিল। বিকেলে চোখ খুলে দেখে পাশে আদনান বসে আছে, হাতে এক গ্লাস পানি। জেগেছ? কেমন আছো? আমি ভালো আছি। আমার বাচ্চা? তোমার না, আমাদের বাচ্চা। আদনান আদিবার চোখে চোখ রেখে বলল কথাটা। আদিবার চোখ আবারও চলচল করে ওঠে। সে পিসপিস করে বলে, তুমি জানো, আমি কখনো ভাবিনি মা হতে পারবো, এবং একজন মানুষ আমার পাশে থাকবে এইভাবে। আদনান একটু মুচকি হাসে। তারপর সে বলল, আমি জানতাম না একজন নারীকে ভালোবাসা মানে কেবল প্রেমে নয়, তার কষ্ট ভাগ করে নেওয়া, তার সন্তানকে নিজের বলা, তার ভয়গুলোকে নিজের ছায়ায় ডেকে ফেলা। এভাবে দুজন দুজনের মধ্যে কথা বলে। এরই মধ্যে আদনানের আম্মু এসে আদিবার সাথে দেখা করে চলে যায়। হাসপাতালে কেটে যায় 3 দিন। আদনান আদিবার খুবই খেয়াল রাখে, সব সময় আদিবার পাশে থাকে। 3 দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেল তারা। বাড়ি ফেরার আগে আদনান আদিবাকে বলল, ওর নাম রাখবো রায়ান, মানে স্বর্গের ছোট দরজা, কারণ এই সন্তান আমাদের জীবনে নতুন দরজা খুলেছে। আদিবা একটা মুচকি হাসি দিয়ে বলল, এই নামটাই ওর জন্য সবচেয়ে মানানসই। বাড়িতে ফেরা সহজ ছিল না। আত্মীয় স্বজন কেউ এলো না দেখতে। মা সালমা বেগমও মুখ ভার করেছিলেন। তবে একদিন রাতের খাবারের টেবিলে হঠাৎই তিনি বললেন, বাচ্চাটার চোখ আমার ছেলের মতো। আদনান ও আদিবা একসঙ্গে তাকালেন সালমা বেগমের দিকে। সালমা বেগম আবারও বলল, তোমাদের এই সাহসিকতা দেখে আমি আর চিন্তা করি সমাজ কী বলল তা বড় না, আমার ছেলে ভালোবাসতে শিখেছে, আর এই ঘরের নবজাতক আমার নাতি। ওর জন্ম রক্ষার জন্য আমি গর্বিত। সালমা বেগমের কথা শুনে দুজনের মুখে হাসির রেখা ফুটে উঠল।
খাওয়া দাওয়া শেষ করে আদনান আদিবা নিজেদের রুমে যায়। আদিবা মনমরা হয়ে বসে আছে। আদনান আদিবার পাশে বসে বলল, কি হয়েছে আদিবা? আমার জন্য কেউ কখনো এভাবে বুক পেতে দাঁড়ায়নি আদনান। আদনান তার কাঁধে মাথা রেখে বলল, তোমার জন্য আমি শুধু দাঁড়াইনি, আমি দাঁড়িয়েই থাকবো। দুজন নিজেদের মধ্যে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে আদনান ঘুম থেকে উঠে দেখে রায়ান ঘুমিয়ে আছে খাটে। আদিবা তাকে কাপড়ে মুড়িয়ে ঘুম পাড়াচ্ছে। আদনান চুপচাপ দেখছে। জানালার বাইরে সকাল এসেছে, সূর্য উঠেছে ধীরে ধীরে। একটা নতুন জীবন, নতুন গল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন নিরাপদ একটা ঠিকানা তৈরি হয়েছে। সমাজ এখনো চুপ করে আছে। হয়তো হয়তো অনেকের চোখে তারা ভুল করেছে, কিন্তু তাদের কাছে একটা সত্য চিরন্তন। ভালোবাসা যদি সাহসের হাত ধরে এগোয়, তাহলে সব ভুলেও এক নতুন শুরু সম্ভব। রায়ান ঘুমিয়ে আছে। তার নিঃশ্বাসে শব্দ যেন এক প্রশান্ত নদীর মতো। জানালার ফাঁক দিয়ে সকালের আলোয় তার গায়ের উপর পড়ে। আদিবার মুখে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। আদনান সে দৃশ্য দেখতে থাকে কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে, আদিবার কাঁধে হাত রাখে। দুজনের চোখে এক স্বপ্ন জল করে ভবিষ্যতের ভালোবাসার গড় বাঁধার। এই গড় এখন আর কেবল ইট পাথরের ছায়া নয়, এটা এখন আদনান, আদিবার আর রায়ানের ভালোবাসার আশ্রয়। আদনান নিচু গলায় বলে, চলো আমরা তিনজন মিলে একটা নতুন জীবন শুরু করি, সমাজের বাহিরে, মানুষের চোখের উপরে, কেবল আমাদের সত্যটা নিয়েই। আদিবার চোখে পানি নিয়ে মাথা এড করে, তুমি পাশে থাকলে আমি কোনো ভয় পাই না আদনান। আদনান রায়ানের দিকে তাকায়। ছোট্ট মুখটা যেন নিঃশব্দে বলছে, আমি এসেছি, যেন ভালোবাসার নতুন সংজ্ঞা দিতে পারে। রায়ানের এখন 4 বছর বয়সে পা দিয়েছে। তার চোখে যেন দুইটা তারা, একটা মায়ের মায়া আর একটা বাবার দৃঢ়তা। সে কথা বলতে শিখেছে, প্রশ্ন করতে শিখেছে, এবং সবচেয়ে বড় কথা, সে ভালোবাসতে শিখেছে। আদিবা প্রতিদিন সকালে তাকে স্কুলের জন্য তৈরি করে। রায়ান এখন একটা প্রাইভেট কিন্ডারগার্টেনে পড়ে। স্কুল থেকে ফিরে মায়ের কোলে লাফ দিয়ে ওঠে। একদিন হঠাৎ প্রশ্ন করেই পেল, মা, আমার আসল মা কি তুমি? আদিবা থমকে গেল। তার মুখে একরাশ অস্থিরতা খেলে গেল। রায়ান, মা তো মাই থাকে, তুমি জানো না? রায়ান মাথা নাড়ে। তারপর সে আবার বলল, আর বাবা? আমার নামের পাশে যাদের বাবার নাম লেখা থাকে, আমার পাশে কেন আদনান আম্মুর নাম? এই প্রথমবার আদিবা অনুভব করলো সন্তান বড় হচ্ছে, মানে কেবল খাবার খাওয়ানো আর আদর নয়, প্রশ্নের উত্তর দিতে পারার সাহসও থাকা চাই। সে রাতে আদনানকে আদিবা বলল, রায়ান আজ এমন একটা প্রশ্ন করলো যার উত্তর আমার কাছে নেই, আমি কোনো উত্তর দিতেও পারিনি। আদনান একটু চুপ থেকে বলল, ওর কাছে আমরা যা সেটাই সত্য। সমাজকে খুশি করতে গেলে আমরা ওর নিষ্পাপ মন নষ্ট করে ফেলব। কিন্তু সমাজ থেমে থাকে না। স্কুলে একদিন এক সহপাঠী তাকে বলে দিল, তোর বাবা নাকি আসল বাবা না। রায়ান এসে সেদিন কান্না করে বলল, আমি কি কিছু খারাপ করেছি মা? আদিবা ছেলেকে বুকে জড়িয়ে বলল, না রায়ান, তুমি পৃথিবীর সেরা ছেলে। তুমি ভালোবাসা থেকে জন্মেছ, কাগজে না, হৃদয়ে লেখার সম্পর্কই আসল। আদনান এসে তখন বলল, আমরা তোমার বাবা মা, কারণ আমরা তোমায় ভালোবাসি। তুমি কার রক্ত সেটা কেউ বলে দিবে না, তুমি কার ভালোবাসা সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু জীবন সহজ হতো যদি প্রশ্নগুলো এখানেই থেমে যেত। এক সন্ধ্যায় ফোন এলো। অপরিচিত এক কণ্ঠ, নরম কিন্তু খুব ভারী। আমি রায়ানের বায়োলজিক্যাল বাবা। আমি ফিরে এসেছি, তাকে একবার দেখতে চাই। আদিবা শিউরে উঠল। ফোনটা কাঁপতে থাকা হাতে ধরে রাখল। আদনান তার দিকে তাকিয়ে থাকলো নীরবে, তবু বজ্রসম দৃঢ়। রায়ান উঠানে খেলা করছে। দূর থেকে তার দিকে তাকিয়ে আছে আদনান, আদিবা। আর এক দূরের ছায়া গেটের ফাঁস থেকে তাকিয়ে আছে শিশুটির দিকে। ভবিষ্যৎ ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। স্মৃতি, সত্য আর ভালোবাসার এক অমীমাংসিত প্রশ্ন নিয়ে। রায়ান এখন 16 বছরে পা দিয়েছে। উচ্চতা ছুঁয়েছে আদনানের মতো, কিন্তু চোখে সে আদিবার শান্ত শ্রুতি। ক্লাসের টপার, খেলাধুলায় তুখর, আর মায়ের চোখের মণি। তবু সমাজ থামে না। তার বন্ধুরা যখন বলে, তোর মা তো তোকে নিয়ে বিয়ে করেছিল, তুই তো আদনানের আসল ছেলেই না, তখন সে মাথা নিচু করে থাকে না, বরং সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোমরা যাকে লজ্জা বলো আমি তাকে বলি সাহস, তোমরা যাকে পাপ বলো আমি তাকে বলি ভালোবাসা। সে বুঝে গেছে মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের ভিত শক্ত করা যায়। একদিন রায়ান তার মাকে জিজ্ঞেস করে, তোমার কি কখনো মনে হয় আমাকে না রাখলেই ভালো হতো? আদিবার চোখে পানি চলে আসে।
তারপর সে নিজেকে কন্ট্রোল করে বলল, তোমাকে যদি না রাখতাম তাহলে তো আমি এখন মানুষই হইতাম না, মা হইতাম না, জীবনটা অসম্পূর্ণ থেকে যেত। আদনান একদিন রাতে রায়ানের মাথায় হাত বুলিয়ে বলে, তুই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, তোর অস্তিত্বই প্রমাণ। ভালোবাসা কোনো নিয়ম মানে না। এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটা গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়িতে ছিল আদনান। গাড়ি উল্টে যায়, হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত গভীর, অবস্থা খুবই খারাপ আদনানের। রায়ান তখন হাসপাতালের করিডোরে বসে থাকে। তার মুখে কোনো কান্না নেই, কিন্তু চোখ জল করছে। আদিবা পাশে এসে বসে আর রায়ানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোর বাবার কিছু হলে আমি বাঁচব না আর। আব্বু মারা গেলে আমার মধ্যে যে মানুষটা গড়ে উঠেছে সে মানুষটাই ভেঙে যাবে। আমি শুধু তার রক্তের না, আমি তার নীতির, ভালোবাসার, সাহসের উত্তরসূরি। 3 দিন পর অবশেষে ডাক্তার এসে জানায় আদনান বেঁচে গেছেন। 1 বছর পরে রায়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সমাজবিজ্ঞানে। সে সিদ্ধান্ত নেয় সে একদিন এমন একটা প্রতিষ্ঠান গড়বে যেখানে সমাজের ছেঁড়া জুতোর নিচে পড়ে থাকা সম্পর্কগুলোকে সম্মান দেওয়া হবে। বছরের শেষে এক প্রেজেন্টেশনে দাঁড়িয়ে রায়ান বলল, আমি এমন এক মার ছেলে যিনি নিজের সুরক্ষা না ভেবে আমাকে পৃথিবীতে আনেন। আমি এমন এক বাবার ছেলে যিনি নিজের রক্তে নয়, ভালোবাসার শক্তিতে আমাকে বড় করেছেন। আমি সমাজের তৈরি ছাঁচে মাফা ছেলে নই। আমি সেই প্রশ্নের উত্তর যেটার উত্তর দিতে সবাই ভয় পায়। রায়ানের কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে। আদনান আদিবা রায়ানকে জড়িয়ে ধরে। এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অতীতের আলিঙ্গন, লিখেছেন শহীদুল্লাহ সবুজ। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।